information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. হ্যালো রঞ্জিত বাবু, দিগদর্শন থেকে সুজিত বলছি। হ্যাঁ, অনেকদিন পর আপনার সাথে আবার ফোনে যোগাযোগ হলো। ঘটনাটা হচ্ছে যে আমরা তো এতদিন একটা ধারাবাহিকভাবে 50টি পর্ব চালালাম সত্য রামায়ণ নিয়ে। অনেক আমার যারা দর্শক আছেন তারা দেখেছেন, অনেকে এখনো দেখেননি, তাদের অনুরোধ করব আপনার পরিচয় এবং এই সত্য রামায়ণ বিষয়টি জানার জন্য তারা যেন একটু দেখে নেন আমাদের এই অনুষ্ঠানটি দিগদর্শনে ক্লিক করে। আজকে যে কারণে আপনার কাছে আমি এলাম সেটা হচ্ছে, আবার তো ধুমধাম করে এই ভোটের বাজারে রামচন্দ্রের জন্মদিন পালিত হলো। এই 26শে মার্চ রামচন্দ্রের অর্থাৎ রামনবমী, রামের জন্মদিন। আমি অনেককেই জিজ্ঞাসা করছিলাম যে রামচন্দ্রের এবার কত বয়স হলো। কেউ সেরকম সঠিক জবাব দিতে পারলেন না। প্রত্যেকেই বলছেন ও তো অনেক দিন আগের ঘটনা, তখন কি আর হিসেব থাকতো, সেটা তো বলছেন। কিন্তু আর্যভট্টের যে শূন্য গণনা, তার আগে তো রামচন্দ্রের জন্ম এরকম দাবি করা হয়। তাহলে শূন্য গণনা যদি পরবর্তীকালে হয়ে থাকে, তাহলে সময়ের হিসেবে রামচন্দ্রের জন্ম কতদিন আগে হয়েছিল সেই হিসেবটা পাচ্ছেন কোথা থেকে রাম ভক্তরা? দেখুন, একবিংশ শতাব্দীতে এসে আজকে আমাদের সমাজ যদি সেই রামকে পূজা করে কিংবা সেই রামকে দেখে যার কোনো অস্তিত্বই ছিল না, একটা কাহিনী রূপান্তরের রামকে ওরা সত্য বলে প্রমাণ করার চেষ্টা করেছে, যেটা সবচেয়ে জঘন্য মানে। এবং সবচেয়ে দুঃখ বিষয় কি জানেন তো, যে সীতা, যাকে নিয়ে এত বেশি মানে সীতামা সীতামুখ, এরা নারী জাতি, ভারতবর্ষের 21 শতাব্দীর নারী জাতির আজও পর্যন্ত চোখ খোলেনি। তারা এখনো পর্যন্ত সেই রামকে পূজা করে চলে। এবং শূদ্ররা যারা শম্ভুকে মেরে ফেলার যে নায়ক, কেন সে বেদ কেন পড়েছে, অর্থাৎ সেই সমাজকে আপনি কতটা তিরস্কার করলে এটা দিয়ে খুশি হবেন তাই বলুন? তার জন্য তারা দায়ী নয়। তাই হচ্ছে আমাদের সামনে এই বাস্তবটাকে ব্রাহ্মণ্যবাদী সিস্টেম যত শাসক আছে তারা প্রত্যেকেই, যে কোনো পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু এটাকে ইউজ করেছে এবং হয়েছে। যার ফলে এর যে বয়স, এর যে সীমা, এর যে এর কোনো কিছু অস্তিত্ব নেই। এবং এগুলো নিয়ে আপনি কাউকে জিজ্ঞেস করুন, কেউ কিছু জানে না। এটাই দুঃখের বিষয়। অথচ 1971 সালের 19শে জানুয়ারি কেস নাম্বার 412 এলাহাবাদ হাইকোর্ট তো রায় দিয়েছিল যে রামায়ণ একটি কাল্পনিক কাহিনী। বিবেকানন্দ পর্যন্ত বলেছেন, জওহরলাল নেহরুর কথা নয় বাদ দিচ্ছি, তাকে এই রাম ভক্তরা বলবেন ও তো কংগ্রেসি লোক, ও তো সংখ্যালঘু সম্প্রদায়ের লোক, অমুক তমুক বলবে। কিন্তু যে বিবেকানন্দকে নিয়ে তারা আদর্শ প্রচার করেন বিজেপি বা রাম ভক্তরা, সে বিবেকানন্দও বলেছেন যে রামচন্দ্রের বাস্তব অস্তিত্ব ছিল কিনা সেটা তো প্রমাণিত নয়। আপনি বিবেকানন্দকে যেভাবে ওরা প্রস্তুত করেছে, বিবেকানন্দ অনেক ধর্মীয় হয়তো সে বৈদিক সভ্যতাকে নিয়ে সে কি করেছেন, কিন্তু তার অনেকগুলো বক্তব্য আছে যেগুলো হিন্দু ধর্মে কন্ট্রাডিক্ট করে। বর্তমান হিন্দু ধর্মে কন্ট্রাডিকশন আছে। ও রাম সম্পর্কে বাকিদের পুরাণ সম্পর্কে তার অনেক ভালো ভালো সম্পর্ক আছে, দান আছে, সেগুলো সে প্রকাশ করে গেছেন। কিন্তু সেগুলো তো করবে না। সুপ্রিম কোর্টের রায়, যে রায়টা নিয়ে আজকে ভারতবর্ষে তোলপাড় হওয়া উচিত ছিল, সেটা নিয়ে কিন্তু এই যত তথাকথিত বহুজন কিংবা অন্যরা তারা কিন্তু এখনো পর্যন্ত সরব হতে পারেনি। হ্যাঁ, এটা ঠিক কথা। আজকের এই ইন্টারনেটের জগতে এসে আমরা অনেকটা সমৃদ্ধ হচ্ছি এবং
এবং মানুষও একটা নতুন কিছু জানতে চেষ্টা করছে, জানছেও। আরেকটা কথা, এবারকার নির্বাচনে দাঁড়িয়ে আমাদের শুভেন্দু অধিকারী বলেছেন যে এবারের রাম নবমী অনুষ্ঠানটি সনাতনী হিন্দুদের খুব জাঁকজমকভাবে পালন করতে হবে, তিনি নিদান দিয়েছেন। কিন্তু যদি আমরা ঐতিহাসিক বা পৌরাণিক যা তথ্যই দেখি না কেন, সেখানে এই রামচন্দ্রকে হিন্দু বানানোর যে প্রচেষ্টা, রামচন্দ্র কবে হিন্দু হলেন? রামচন্দ্র হিন্দু শব্দটাই তো আপনি দেখুন না, হিন্দু শব্দটারই তো কোনো অস্তিত্ব নেই, সে তো বিদেশি এক মানে আরবিয়ান সভ্যতা থেকে আসা এক শব্দ। আর এখন ওরা হিন্দু শব্দটাকে আস্তে 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 ওরা বিলুপ্ত করার চেষ্টা করছে। কেননা দেখুন, হিন্দু ধর্মের একটা বড় চরিত্র কি জানেন তো, ওরা সময় সময় কোন বুদ্ধকে ওরা ভগবান বানিয়েছে, কখনো কখনো ওরা করেছে, ওরা এগুলা চৈতন্যকে ওরা অ্যাডপ্ট করেছে, ওরা রামকৃষ্ণকে অ্যাডপ্ট করেছে, ওরা অ্যাডপ্ট করেছে। আর ধীরে 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 ওরা স্টেপ বাই স্টেপ চেঞ্জ করেছে। ওদের কোনো স্ট্যান্ড নেই, ধর্মীয় স্ট্যান্ড নেই, আর এই এশীয় স্ট্যান্ড নেই ওদের কোনো। এই জন্য ওরা হিন্দু শব্দটাকে ধীরে ধীরে বিলুপ্ত করে সনাতন ধর্মটাকে ওরা সামনে নিয়ে আসার চেষ্টা করছে। সনাতন কোনো ধর্মই নেই, সনাতনের কোনো অস্তিত্বই নেই হিন্দু ধর্মের মধ্যে। কিন্তু ওটাকে কেন করছে? কেননা ওরা মনুস্মৃতির সেই জায়গাগুলা কিংবা এই শ্রাদ্ধ অমুক তমুক এই জায়গাগুলাকে ধামা চাপা দিয়ে এই ব্যাপারটাকে মানুষের মধ্যে যাতে প্রয়োগ করা যায়, সেজন্য সনাতন সনাতন করছে আজকের দিনে। এটাই অদ্ভুত লাগছে যে বিভিন্ন নথি যা পাওয়া যাচ্ছে, সেই নথিতে তো পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে যে রামচন্দ্র যেই সময়টা জন্মকাল বলছে, সেই জন্মকালে তো হিন্দু ধর্ম তৈরি হয়নি। সেক্ষেত্রে রামচন্দ্রকে হিন্দু বানিয়ে হিন্দুদের একজন উপাস্য দেবতা হিসেবে প্রমাণ করার চেষ্টা, আর তার সঙ্গে সঙ্গে বাঙালির সঙ্গে রামচন্দ্রের যে ভূমিকা জুড়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। সেখানে বলা হয় যে রামচন্দ্রের সঙ্গে যে বাঙালির একটা বড় সম্পর্ক আছে, তার কারণ হচ্ছে অনেকের নামের সাথেই রাম কথাটা যুক্ত হয়ে আছে। যেমন রামমোহন রায়ের কথা বলা হয়েছে, গদাধর চট্টোপাধ্যায়ের দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে, তারা রামের পূজারী ছিলেন। আর বর্তমানকালে সবচেয়ে বড় যে প্রামাণ্য নথি হিসেবে তারা প্রমাণ করার চেষ্টা করছেন, সেটা হচ্ছে হাওড়ার রামরাজাতলা এলাকা। সেখানে একটি রামের মন্দির আছে, এবং সেই রাম মন্দিরের একটি বৈশিষ্ট্য হচ্ছে সেখানে রামচন্দ্রের গোঁফ রাখা আছে। এখন সেখানকার যিনি প্রতিষ্ঠাতা, মানে আজ থেকে 250 বছর আগে, তার নাম হচ্ছে অযোধ্যা রাম চৌধুরী। তাহলে এই অযোধ্যা রাম চৌধুরী কি বাঙালি ছিলেন? আমি তো যা নথি পাচ্ছি, অযোধ্যা বলে কোনো বাঙালির নাম থাকে না। সেই সময় উত্তরপ্রদেশ থেকে আসা চৌধুরী, তারা জমিদারি করেছেন, তারা ওখানেতে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন স্বপ্নাদেশ পেয়ে। সে সময় স্থানীয় মানুষরা নাকি সেখানে সরস্বতী মন্দির একটা পুজো হতো, তাদের সঙ্গে একটা ঝগড়া লাগে। তারা বলেন রামচন্দ্রের মূর্তি তোমরা প্রতিষ্ঠা করতে পারো, কিন্তু সবার আগে তার মাথায় সরস্বতী দেবীকে বসাতে হবে, এরকম একটা বিষয় ছিল। এবং সেটা মেনে নিয়েই নাকি সরস্বতীর নিচে রামচন্দ্রের এই মূর্তি স্থাপনা হয়েছে। তার পাশাপাশি আবার এখানে কিন্তু একটা মজার ব্যাপার, ওখানে নাকি প্রায় ধরে রাখুন আপনার শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত এই রামনবমী থেকে একটা মেলা হয়। এত বড় দীর্ঘ মেলা ভারতবর্ষে আর কোথাও হয় না। সেখানে মূর্তিটি পূজিত হবার পর সেটি বিসর্জন দেওয়া হয়। স্থানীয় কিছু মানুষ, বিশেষ করে অবাঙালি সম্প্রদায়, এটা মানতে রাজি হননি, তাই তারা পাশে আরেকটি রাম মন্দিরও প্রতিষ্ঠা করে নিয়েছেন। এবং সেই রাম মূর্তির যে আকৃতি বা দেওয়া হয়েছে, সেটা আমাদের বঙ্গীয় শিল্প নৈপুণ্যে নয়, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেটা বহিরাগত শব্দটা ব্যবহার করছি, যে অবাঙালি সম্প্রদায়ের যে মূর্তি নির্মাণ শৈলী,
সেই রকমভাবেই সেটাকে বানানো হয়েছে। তাহলে কি আরেকটা জিনিস আপনাকে বলে দিই, সেটা হচ্ছে যে নাথ সম্প্রদায়ের চৌরঙ্গীনাথের একটি সমাধিস্থল আছে রবীন্দ্র সদনের পাশে, ওই একটি পুলিশ ফাঁড়ির পাশে। সেখানে কিন্তু রাতারাতি কবে যেন রামচন্দ্রের মূর্তি বসিয়ে ওটাকে রাম মন্দির বানিয়ে দেওয়া হলো। তাহলে বাঙালিকে কি এই রামচন্দ্রর সঙ্গে একটা মিলিয়ে দেওয়ার প্রবণতা বহুদিন আগে থেকেই এই কাজটা হয়ে আসছে? দেখুন, আপনি যদি দেখেন, কৃষ্ণ হচ্ছে বাংলার সবচেয়ে বেশি পপুলার গড। হ্যাঁ শিব আর কৃষ্ণ, হ্যাঁ যদি আপনি মাইথোলজিক্যাল অস্তিত্ব হিসাবে দেখেন, হ্যাঁ। এটা কিন্তু সবচেয়ে বেশি। হুম তার সঙ্গে শ্রীচৈতন্য কি করলেন, রামকে জুড়ে দিলেন, রামকৃষ্ণ করে দিলেন। হুম হরে কৃষ্ণ হরে রাম নিয়ে আসলো। হ্যাঁ হ্যাঁ হরে কৃষ্ণ হরে রামের মধ্যে থেকে রামকে এখানে পপুলারাইজ করা হলো। হ্যাঁ, হ্যাঁ। আপনি ঐতিহাসিক পটভূমিকা দেখেন, হ্যাঁ। সবচেয়ে বেশি হয়েছে তিনি। হুম, হুম। তারপরে করেছেন কিছুটা, সেটা হচ্ছে আমাদের এই বিবেকানন্দের গুরু, হুম হুম। তিনি হচ্ছেন এই রামকৃষ্ণদেব। আর এই পরমহংসদেব। হুম তিনি করেছেন যে রাম সেই কৃষ্ণ। হুম অর্থাৎ রামকে যেভাবে নিয়ে আসা হয়েছে, হুম। সেখানে এই নামগুলোই কিন্তু সবচেয়ে বেশি করেছে। রামকৃষ্ণ, আপনি দেখুন রামকৃষ্ণ কি, ঠিক। যে রামকৃষ্ণ কে, রামকৃষ্ণের অরিজিনাল নাম কি রামকৃষ্ণ? তাই তো, গদাধর। হুম হুম না তো, হুম। গদাধর। হুম। তাকে রামকৃষ্ণ করা হলো। হুম, হুম। অর্থাৎ রামকে পপুলারাইজ করার পিছনে যে বড় একটা কাজ করেছে। আর তার পরবর্তীকালে হিন্দি সিনেমার এই যে সিরিয়াল সিরিয়াল তৈরি সিরিয়াল করে, হ্যাঁ এটা ভারতবর্ষে দেখুন প্ল্যানিংটা সবচেয়ে বেশি আমার ভালো লাগে কি জানেন একটা জিনিস, যে ওরা প্ল্যানিংটা 50 বছর আগে, 60 বছর আগে প্ল্যানিং করে, 100 বছর আগে প্ল্যানিং করে যে আগামী দিনে আমরা কি করব, হুম কিভাবে এই প্ল্যানটাকে রচনা করব। হুম এইটা ওদের কাছে একটা বড় হাতিয়ার। হুম হুম সত্যি ওদের এইটার জন্য আমার প্রশংসা করতে হয় হুম। যে এই দেশের কমিউনিস্টরাও সেই ব্যাপারটা কোনোদিন নিজেদের মাথায় নিয়ে আসেনি হুম। যে আজ থেকে আমরা 50 বছর পরে কিভাবে এইসব করবো। হুম এই ধারণাটা তৈরি করতে পারেনি। কিন্তু ব্রাহ্মণ্যবাদীরা কিন্তু একটা জিনিস করেছে, যেটা একেবারে ওদের বলবো, ওদের মজ্জাগত ভাবে ওরা ঐতিহাসিক ভাবে দেখেছে, মনুস্মৃতি থেকে শুরু করে, যে কিভাবে আমরা 100 বছর পরে কিভাবে ভারতবর্ষটাকে পরিবর্তন করবো, সেই রাস্তা কিন্তু ওরা 100 বছর আগে তৈরি করে রাখে। হুম হুম যার ফলে একটা আরেকটা উত্থান হুম হুম আর সবকিছু ঢেকে দিয়েছে। হুম। যত রকমের কুচরিত্র ছিল, রামের যত রকমের কুভাবনা ছিল, হুম। সবগুলোকে ওরা লেজিটিমাইজ করেছে, হুম। দিয়ে 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 ইনজেক্ট করে করে হ্যাঁ। বিভিন্ন ভাবে। হুম। আর এখন গণমাধ্যম আসার পরে, ইন্টারনেট আসার পরে, ওরা সেটাকে এমন ভাবে প্রোটেক্ট করেছে, আজকে বাংলা সেই হিসাবে সবচেয়ে বেশি জঘন্য অবস্থায় পৌঁছে গেছে। হুম। দক্ষিণ ভারতের চাইতে অনেক বেশি পলুটেড হয়ে গেছে আজকে বাংলা। হুম যে বাংলাকে একসময় গর্বের সঙ্গে সেকুলার বলা হতো, হুম। সেটা আজকে শেষ হয়ে গেছে। হুম হুম আর মমতা ব্যানার্জি আসার পরে, আমি বলবো না আমি কোনো রাজনৈতিক পার্টির সমালোচনা করি না, ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জি মানে একেবারে মানে সত্যি আরএসএসের দুর্গা। আচ্ছা, আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে যে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি থেকে রামচন্দ্রকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, সেই ধ্বজাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করছে কিন্তু তথাকথিত নিম্নবর্ণের শূদ্র মানুষেরা এবং নারীরা। তা এখানে এই যারা তথাকথিত বাংলার নিম্নবর্ণের মানুষ, তারা কি ওই গুহক রাজার বিষয়টা কি জানেন না? যেখানে রামচন্দ্র বনবাসে গিয়ে তার বন্ধু গুহক রাজের শিবিরে গিয়ে আশ্রয় নিলেন, সেখানে গুহক তাকে খাবারের জন্য নানান রকম আয়োজন করে দেওয়ার পর তিনি সেখানে কিছুই খেলেন না। তার যে সঙ্গী সাথী যারা ছিল, মানে যারা তাকে সি অফ করতে এসেছিল, তাদের মধ্যে তিনি সেই ফল বিতরণ করতে বললেন, অন্য কিছু নয়, শুধু ফল বিতরণ করতে বললেন। এবং গুহক যখন বললেন আপনিও একটু খাদ্য গ্রহণ করুন, তখন তিনি বললেন যে না, আমাদের খিদে নেই। কিন্তু আবার দেখতে পাচ্ছি নৌকো পেরিয়ে রামচন্দ্র যখন বনে প্রবেশ করলেন, প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়লেন এবং লক্ষ্মণকে বললেন তুমি পশু শিকার করে নিয়ে এসো। সে তখন 5টি পশু শিকার করে নিয়ে এলো, সেগুলো রান্নাবান্না করে খেলেন।
তাহলে রামচন্দ্র যে গুহকের ঘরে অন্ন স্পর্শ করবেন না, সেটাও যে একটা জাতিগত ঘৃণা থেকেই বিষয়টা হয়েছে, এটা তো প্রমাণ হয়ে যায়। এই বিষয়টা কি আমাদের যারা নিম্নবর্ণের মানুষ রামচন্দ্রের জয়ধ্বনি দিয়ে এটি কি পালন করেন, তারা কি ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখেন না? দেখুন দাদা, সত্যি কথা বলতে কি, আমি যতদূর মানে এই সমাজে জন্মগ্রহণ করার ফলে আমি আমার উপলব্ধি করতে পেরেছি যে আমরা যারা এই জাতি ব্যবস্থায় যারা নিম্ন বর্ণে ছিলেন, তারা শিক্ষার সুযোগ পেয়েছে আজ থেকে 100 বছর আগে মাত্র। 100 বছর আগে তারা শিক্ষার জন্য তারা মুস্কুরে জীবন দিতে পারতো না, তাদের সুযোগ নেই। আর এই ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থায় যারা উপরে বসে আছে, তারা 1000 বছর ধরে এই শিক্ষার সুযোগটা পেয়ে আসছে। আমি 100 বছরের পরে আজকের দিনে আমি বলবো অনেক বুদ্ধিজীবী মানে নিম্নবর্গ থেকে অনেক বুদ্ধিজীবী এড়িয়ে এসেছে, কিন্তু লড়াইটা এত বেশি কঠিন হয়ে গেছে কেননা রাষ্ট্র ব্যবস্থা এখনো ওদের হাতে রয়েছে, যার ফলে আমরা যতই বুদ্ধিজীবী তৈরি হোক না কেন, গ্রাউন্ড লেভেলে তো আমরা কাজ করছি না। আমরা কিছু লেখাপড়া এসে হয়তো আজকে বড় বড় পণ্ডিত ভাবছি নিজেকে, কিন্তু আমরা গ্রাউন্ড লেভেলে কিন্তু সে কাজটা করছি না। আমাদের কোনো সংগঠন নেই, আমাদের 10-20 ভাবে বিভক্ত সংগঠন কোনো নেই তাদের কিছু, যার ফলে আমরা এই 100 বছরের যে শিক্ষায় এসছি, কিছুটা হয়তো আমরা এগিয়ে এসছি। আজকে আমাদেরই কথা বলুন, আমরাও আজকে বোকা হচ্ছি, এর ফল হয়তো আরো 100 বছর পরে গিয়ে পাবো। কিন্তু আমাদের অতীত যদি আপনি দেখেন, তবে আমরা কিন্তু মানে শিক্ষার সুযোগ পাইনি, এবং আজও আমাদের চেতনার মধ্যে সেই ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থা রয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না। রোগটা এত মারাত্মক যে আমরা বেরিয়ে আসতে পারছি না। সত্যি এটা আমাদের কাছে বড় কঠিন কাজ। তো নারীদের ক্ষেত্রেও তো তাহলে একই কথা প্রযোজ্য, কেননা আমরা দেখতে পাচ্ছি যে বাল্মীকি রামায়ণে এবং মহাভারতের বনপর্বে যেখানে রামোপাখ্যান আছে, সেখানে বলা হয়েছে যে সীতাকে উদ্ধার করে নিয়ে আসার পর রামচন্দ্র সীতাকে বলছেন যে আমার দেশের মানুষ তোমার প্রতি সন্দেহ প্রকাশ করছে, সুতরাং আমি রাজা হিসেবে তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে পারি না, তুমি যাকে খুশি অর্থাৎ লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, বিভীষণ কি হনুমান তাকে তুমি বিয়ে করে নাও। শুধু তাই নয়, তার সঙ্গে তিনি নাকি বলেছেন, যেটা বাল্মীকি রামায়ণের 3/275/10-13 শ্লোকেতে উল্লেখ করা হয়েছে, যে তুমি এতদিন রাবণের হাতে বন্দী ছিলে, তোমাকে স্বীকার করলে প্রজাদের সন্দেহ বাড়বে, তুমি আসলে কুকুরে চাটা ঘি, এই ভুল বলছি, তুমি হচ্ছে ঘি চাটা কুকুরের মতন আর কি। তো এটা তো মেয়েদের এটা নিয়ে তো ভাবনা চিন্তা করা উচিত। এবং পরপর তার যে অগ্নি পরীক্ষা হয়েছে, রাম কতটা নারী হিসেবে সম্মান দিয়েছিলেন সীতাকে, সেগুলোও কি মেয়েরা যারা পড়াশুনোও শিখেছেন এবং রাম ভক্ত হয়ে যারা জয় শ্রীরাম বলে উল্লেখ করছেন, তারা কেউ বলছেন না যে আগে তো বলা হতো জয় সিয়া রাম, মানে সীতাকে সামনে রেখে, এখন তো সেটা উল্টে গিয়ে জয় শ্রীরাম সীতা বাদ হয়ে গেছে। এই বিষয়টাও কি একটু ভেবে দেখছেন না মেয়েরা? ভেবে দেখবেন কি করে? নারীদের আভূষণের মধ্যে নারীদেরকে রাখা হয়েছে। একটা বই আমি এই রিসেন্টলি কিনেছি, নারীর কোনো দেশ নেই, আপনি লিখেছেন। উনি একটা কথা বলেছেন, খুব আমার অদ্ভুত লাগলো, সেটা খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে উনি বলছেন, সুনীল গঙ্গোপাধ্যায় বলছেন যে আমি এর আগে 3-4টা মেয়ের সঙ্গে মহিলার সঙ্গে সহবাস করি। উনি বলছেন যদি এই কথাটা কোনো লেখিকা বলতেন যে আমি 3-4টা পুরুষের সঙ্গে সহবাস করেছি, সমাজে তার বই কেউ পড়তো না, তার বই কেউ পড়তো না। এবং বিভিন্ন রকমের প্রসাধনী দিয়ে নারীদেরকে ঢেকে রাখা হচ্ছে এখনো। শাখা পরিয়ে দেওয়া হয়েছে এই জন্য যাতে সে তার সন্তানকে মারতে গেলেও দুর্বলভাবে ভাববে নিজেকে, তার শাখা ভেঙে যেতে পারে। এতটাই গোলাম। এই গোলামটা থেকে আমি একটা লেখা লিখেছিলাম সেদিনকে, যে যারা এই সীতাকে যারা ওই করেছে, তিনি বনবাসে পাঠিয়েছে, হত্যা করতে বাধ্য করেছে, তার পূজা করার জন্য নারীরা এখনো পর্যন্ত উঠছে। যে নারীদের সবচেয়ে বেশি আজকের দিনে যুদ্ধের চাইতেও চরম অবস্থা। সেইটা আপনি সেই নারীদের কি করে আপনি
ভাববেন যে তারা মুক্ত হবে? আরেকটা বিস্ফোরক তথ্য তো আমরা রামায়ণে পাচ্ছি, অর্থাৎ বাল্মীকিকৃত রামায়ণ যেটা, সেখানে বলা হচ্ছে যে রামচন্দ্রের পিতা বলা হচ্ছে অযোধ্যাপতি দশরথকে, কিন্তু বাল্মীকি লিখছেন যে না, বৃদ্ধ হয়ে যাওয়ায় দশরথের পক্ষে পিতা হওয়া সম্ভব ছিল না, তিনি যার জন্য ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে আসেন ক্ষেত্রজ সন্তানের জন্য, এবং এই ঋষ্যশৃঙ্গ মুনি হচ্ছেন রামচন্দ্র, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্নের পিতা। এরপর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রামচন্দ্রের এক বোনের দিদির কথা পাচ্ছি, তার নাম নাকি শান্তা। এই শান্তাকে অযোধ্যাধিপতি আমাদের দশরথ তার যিনি শালী অর্থাৎ তার স্ত্রী কৌশল্যার বোন রাজা রোমপাদের স্ত্রী বর্ষিণীকে দান করে দেন। এখন এই সম্পর্কের যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই ঋষ্যশৃঙ্গ মুনি আবার বিয়ে করেন এই রামচন্দ্রের বোন শান্তাকে। তাহলে সম্পর্কটা কি দাঁড়ালো? সম্পর্কটা দাঁড়ালো দিদির স্বামী হচ্ছে ঋষ্যশৃঙ্গ মুনি, আবার বর্ষিণীর মানে কৌশল্যা কন্যা হচ্ছে আপনার শান্তা। তাহলে সম্পর্কে বোন হচ্ছে দিদি হচ্ছে রামচন্দ্রের। তাহলে রামচন্দ্রের যদি হয় তাহলে জামাইবাবু ঋষ্যশৃঙ্গ তার যিনি শাশুড়ি, সেক্ষেত্রে হচ্ছে দুজন, একজন হচ্ছে বর্ষিণী যিনি তাকে লালন পালন করেছিলেন, আর অরিজিনাল শাশুড়ি হচ্ছেন গিয়ে কৌশল্যা। তাহলে জামাইবাবু ঋষ্যশৃঙ্গ মুনি তাহলে কি করে, এক অর্থে তো ক্ষেত্রজ পিতা, তাহলে পিতা কেন জামাইবাবু, এরকম কি বলাই যায়? দেখুন, আপনি ঐতিহাসিক ভাবে যদি নারীদের দেখেন, তো নারীরা ভোগ্যের বস্তু, তারা এইভাবে তাদেরকে ইউজ করেছেন, তারা দুর্বল ছিল একটা জিনিসে, সেটা হচ্ছে তাদের গর্ভধারণী হতে হয়, যার ফলে তারা লড়াইটা করতে পারতো না, এবং এই শারীরিক অক্ষমতার জায়গা থেকে, অসুবিধার জায়গা থেকে এটা আপনি করেছেন, দখল করেছেন, এবং এর ব্যাপারে কোনো সন্দেহ নেই যে নারীদেরকে যেখানে দরকার, যেখানে সেখানে তারা ইউজ করেছেন, আর তারপরে তাদেরকে পরিয়ে, গয়না পরিয়ে কিংবা সাজিয়ে রেখে তাদেরকে মানে ব্যবহার করার সুযোগ পেয়েছে বারবার। অর্থাৎ এই যে ব্যাপারটা রয়েছে, আপনি ইতিহাস করে দেখুন তো, বৈদিক ব্যবস্থায় দেখুন, বৈদিক ব্যবস্থায় বলছে ঋগ্বেদে যে তুমি মেয়েকেও তুমি প্রয়োজন বলে সেক্স করতে পারো যদি সন্তান উৎপাদনের দরকার হয়ে পড়ে। আপনি কি বলবেন? এটা ওদের অস্তিত্বে রয়েছে। এটা এইখানেই নয়, পুরো ভারত পৃথিবীর বুকে নারীদের কোনো দেশ নেই, নারীরা সবচেয়ে বেশি নিপীড়িতা, এবং তাদের যেখানে ইচ্ছা সেইখানে তাদের পিঠ করা, দাসী বানিয়ে এ করো ইয়া দেবদাসী বানাও, যেভাবে হোক তাদেরকে উপভোগ করতে হবে। এটাই হচ্ছে পুরুষদের সবচেয়ে বড়। এই বিষয়ে একটাই রাস্তা, যে তাদেরকে সরব হতে হবে, তাদেরকে সচেতন হতে হবে, তাদের ধর্মগ্রান্ত করতে হবে, জানতে হবে, এই ব্যাপারটা তাদের থাকা উচিত। আপনি যেটা বললেন যে সত্যি যে মেয়েদের নিজস্ব দেশ বলে কিছু নেই, সেই অস্তিত্বের জায়গা থেকে তো পরিষ্কার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে যে মেয়েরা প্রথম জীবনে বিয়ের আগে তাদের পিতার গোত্র ব্যবহার করেন, পদবি ব্যবহার করেন। বিয়ে হয়ে যাবার পর স্বামীর গোত্র এবং স্বামীর পদবি ব্যবহার করেন। আজকাল প্রগতিশীল মহিলাদের অনেকে পিতা এবং স্বামী দুজনের টাইটেলটা একসঙ্গে জুড়ে ব্যবহার করে প্রগতিশীল সাজার চেষ্টা করেন। তাই দুটোই তো পুরুষতান্ত্রিকতার কাছে মাথা নত করে নেওয়ার তো একটা প্রামাণ্য নথি। দেখুন, সেটার থেকে আমরা প্রগ্রেসিভ হওয়া সত্ত্বেও, আমরা পুরুষরা প্রগ্রেসিভ হওয়া সত্ত্বেও, আমাদের ঘরে যদি বউরা আসে, মেয়েরা আসেন, তাদেরকেও আমরা এই ব্যাপারটা থেকে মুক্ত করতে পারি না। আমাদের মধ্যে একটা ওই রয়ে গেছে সেই পুরনো ধ্যান ধারণা, আমাদেরও মনে হয় যেন এটা ঠিক হচ্ছে না। আমরা পুরুষরা, সেখানে আমাদের নারীরাও সেটা সঠিক
সহজভাবে নিতে পারে না যদি কেউ সে তার সারনেমকে ইউজ না করে। হুম হুম এটা আমাদের মধ্যেও এই সংস্কারটা রয়ে গেছে, আমরা অস্বীকার করবো কি করে? তাই তথাকথিত আমেরিকার মতন দেশেও নারী প্রেসিডেন্ট তারা এখনো পর্যন্ত মেনে নিতে রাজি নন। একদিকে দেখলাম, আবার এবারকার ভোটে দেখলাম সেদিন আপনি চায়নায় কোথায় আছে? চায়নাতেও নেই। সোভিয়েত ইউনিয়নে কোথায় আছে? নেই 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 নেই, ঠিক কথা, তবে ঠিক কথা, চায়নায় আছে এখনো পর্যন্ত কোন নারী হতে পেরেছে? ঠিক ঠিক তবে ঠিক। আপনি বড় বড় কথা আমরা যতই হই না কেন, ঠিক। আমরা পুরুষরা এখনো পর্যন্ত ডমিনেট করছি। হুম। 1250 কোটি ঘন্টা পার ডে হুম। নারীরা কোনো পয়সা পায় না, হুম হুম এমন কাজ করে, হুম। ঘরের কাজে কাজে করে। হুম হুম তার ইকোনমি পৃথিবীর বুকে 4 ভাগের 1 ভাগ ইকোনমি হুম তারা পায় না। পাকিস্তান রিপোর্ট বলছে 2025-এ হুম হুম 12,500 ঘন্টা পার ডে। তাই তো। এটা কোনো অবৈতনিক কাজ দেয়, দেয়। হুম। তো শেষ করছি, আমাদের সময়সীমা খুব মানে সংক্ষিপ্ত হয়েছে। সেটা হচ্ছে রামায়ণে বাল্মীকি লিখেছেন, সব সুখ লই তোমারি সরনা, তুম রক্ষক কাহু কোনো ডরনা। অর্থাৎ হে রাম, আপনার চরণে সমস্ত সুখ, আপনিই রক্ষক, আমাদের কিসের ভয়। তা এইটাই কিন্তু এই রামভক্ত নারী পুরুষ নিম্নবর্ণের মানুষ এই ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতিকে আঁকড়ে ধরে তারা বেঁচে থাকার চেষ্টা করছেন। যতই আমরা নিজেদের সভ্য এবং আমরা যুক্তিবাদকে আশ্রয় করে আমরা শিক্ষিত হয়েছি বলি, কিন্তু এই পৌরাণিক আখ্যানগুলোকে নিয়ে নিম্নবর্ণের মানুষ এবং নারী সমাজ, যাদের হিন্দু বৈদিক শাস্ত্রে শূদ্র বলে চিহ্নিত করা হয়েছে, এমনকি ব্রাহ্মণের ঘরের মেয়েকেও বলা হয় শূদ্র, সেক্ষেত্রে এইগুলো কবে মানুষ বুঝতে শিখবে, কবে একটু তাদের জ্ঞানচক্ষু উন্মিলিত হবে, না সেই মার্ক্সের কথাতেই যে তারা ওই আফিংয়ের নেশায় আরও কয়েকশো বছর চুর হয়ে থাকবে, সেটা আমরা কি করে এখন থেকে বলতে পারি? আপনি এ সম্পর্কে একটু মন্তব্য করলে আমি অনুষ্ঠানটা শেষ করছি। একদম সত্যি কথা বলেছেন যে এটা আমরা এখন আমাদের চ্যালেঞ্জ করা উচিত। আপনি এই বিষয়ের মাধ্যমে চ্যালেঞ্জ করুন যারা এই নিয়ে রামকে নিয়ে লেজিটিমাইজ করার চেষ্টা করছে, তাদেরকে বলুন আসুন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বিতর্ক করে প্রমাণ করুন যে আপনারা যে করছেন, যেভাবে অত্যাচার করেছে রাম, যেভাবে রাম চরিত্রহীন এক রামকে তোমরা পুরুষ বানিয়েছ, মহাপুরুষ, আসো সামনে এসে বিতর্ক করো, দেখো কি করে সম্ভব তোমরা কতটা তোমরা নির্লজ্জ, সেটা প্রমাণ করার জন্য। আর নারীকে অবশ্যই তার মুক্তির রাস্তা করতে হবে, নতুবা ভারতবর্ষের মানে কেন পৃথিবীর উন্নতি সম্ভব নয়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্য আমরা পৌঁছে দিলাম আমাদের দর্শকদের কাছে, এবং আমাদের দর্শকদের জানিয়ে রাখি, যার সঙ্গে কথা বললাম এতক্ষণ, রঞ্জিত মিস্ত্রি, তিনি কিন্তু একজন কি বলবো সামাজিক কর্মী, সামাজিক ন্যায়ের জন্য তিনি আন্দোলন করেন। আর তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু পেরিয়ার ইভি রামাস্বামী, দক্ষিণ ভারতের, যিনি অসংখ্য রামায়ণ পড়ে রামায়ণের মূল নির্যাসটাকে নিয়ে সত্য রামায়ণ বলে একটি বই রচনা করেছিলেন তামিল ভাষায়, পরবর্তীকালে যা হিন্দি আর ইংরেজিতে অনুদিত হয়েছিল। এই আমাদের দুজন ব্যক্তি এখানে, একজন সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় এবং আরেকজন এই রঞ্জিত মিস্ত্রি, এরা দুজন কিন্তু দুটি বই বাজারে এনেছেন, প্রকাশ করেছেন। আপনারা যদি বই দুটো সংগ্রহ করেন তাহলে বুঝতে পারবেন যে রামায়ণের এই মহান পৌরাণিক কাহিনীর পেছনে আসলে কি কি লুকিয়ে আছে। যাই হোক রঞ্জিতবাবু, আজকে এখানে শেষ করছি। আবার আপনার সাথে আমরা আর কয়েকদিন বাদেই হাজির হব, সেটা হচ্ছে ওই 2রা এপ্রিল হনুমান জয়ন্তী নিয়ে। কেমন? ওকে, রাখছি। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।